আপনি সেই চ্যাপ্টারটা পড়েছেন কিন্তু আপনি প্র্যাকটিস করেননি বলে কিন্তু আজকে যে প্রশ্নটা এসছে আপনার পড়া চ্যাপ্টার থেকে এসছে, পড়া বিষয় থেকে এসছে, কিন্তু আপনি উত্তর দিতে পারেননি কারণ আপনি প্র্যাকটিস করেননি, অর্থাৎ ওই ওই প্রশ্নের মুখোমুখি আপনি হননি। তাই আপনার কাছে অনুরোধ, প্রত্যেকটা কম্পিটিটিভ ক্যান্ডিডেটের কাছে আমার অনুরোধ যে আপনারা প্র্যাকটিস করুন। প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই, প্র্যাকটিস আপনাকে করতেই হবে। তা না হলে কিন্তু আপনার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কঠিন হয়ে পড়বে। প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে আপনি সুফল পাবেন। তো আমরা কিন্তু নিয়মিত বিভিন্ন রকম প্র্যাকটিস সেট দিয়ে আপনাদেরকে কিন্তু প্র্যাকটিস করাচ্ছি। আমি আপনাদের যতটা প্র্যাকটিস সেট প্র্যাকটিস করেছি, প্রতিনিয়ত ভিডিও আনছি আর প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন প্র্যাকটিস সেট আপনাদের সামনে তুলে ধরছি। এই হেল্পটাও কিন্তু আমি এখন কখনো পাইনি কারোর কাছ থেকে। আপনাদের জন্য যতটা আমি প্রশ্ন কালেক্ট করে করে প্র্যাকটিস সেট আপনাদের জন্য নিয়ে আসছি, তাই বারবার করে অনুরোধ করছি আপনারা প্র্যাকটিস করুন, প্র্যাকটিসের বিকল্প নেই। তো আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন পত্র পত্রিকা, বই ইত্যাদি থেকে কিন্তু বিভিন্ন রকম প্র্যাকটিস সেট নিয়ে আসছি, একদম কারেন্ট প্র্যাকটিস সেট নিয়ে আসছি। কোনোটা কিন্তু পুরাতন প্র্যাকটিস সেট নয়, সব কিন্তু নতুন নতুন প্র্যাকটিস সেট আপনাদের জন্য নিয়ে আসছি। তাই প্রতিনিয়ত প্র্যাকটিস সেট আপনাদের জন্য আমি কিন্তু নতুনভাবে সংগ্রহ করছি এবং সেটা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি। তেমনই একটি প্র্যাকটিস সেট আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি। আজকের প্র্যাকটিস সেটটা কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য সেটি আমরা বলবো, তবে তার আগে বলে রাখি যে আজকের প্র্যাকটিস সেটটা কিন্তু এই অ্যাসিভার্স বই থেকে কিন্তু আমরা নিয়েছি। আপনারা ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এটি একটি অ্যাসিভার্স বই। এই অ্যাসিভার্স থেকে কিন্তু আমরা আজকে প্র্যাকটিস সেট করব, যে প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার একটি প্র্যাকটিস সেট আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ করব। আজকে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের যে প্র্যাকটিস সেটটা আছে সেই প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ করব। তো চলুন চলে যাই মূল প্র্যাকটিস সেটে। তো আমরা সরাসরি চলে এলাম মূল প্র্যাকটিস সেটে। এখানে পরিষ্কার লেখা আছে দেখুন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024 এক্সাম প্র্যাকটিস সেট। তো এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট। এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট আমরা দেখব। তো আপনারা সবাই জানেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের সিলেবাস সম্বন্ধে 25টা থাকবে জেনারেল স্টাডিজ, 25টা থাকবে অঙ্ক এবং 25টা রিজনিং, সঙ্গে 10টা কিন্তু থাকবে ইংরেজি। তো এই 85 নম্বর প্রশ্ন মোট 1 ঘন্টায় আপনাকে উত্তর দিতে হবে। তাই আমরা আজকে কিন্তু জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট শুরু করব। প্রথমে একের দাগের প্রশ্ন কি আছে দেখব। তো একের দাগের প্রশ্ন দেখব, তার জন্য আমি একটু প্রশ্নটা জুম করে নেব। এখানে প্রথমে একের দাগের প্রশ্ন আছে দেখুন, নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে কি বলা হয়? তো এখানে আছে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, আন্তর্জাতিক তারিখ রেখা, কোনোটিই নয়। তো এর সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর অবশ্যই কিন্তু এর দাগ হবে অক্ষাংশ। চলে যাব আমরা দুয়ের দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন, একটি কয়েন যাকে কোনো পাত্রের তলদেশে রাখা হয়েছে, পাত্রটিকে ধীরে ধীরে জলপূর্ণ করলে কয়েনটি উপরের দিকে উঠে আসে বলে মনে হয়, উহার কারণ কি? তো এর অপশান আছে আলোর প্রতিসরণ, বির অপশান আছে আলোর প্রতিফলন, সির অপশান আছে আলোর বিদ্যুতি, আর ডি অপশানে আছে আলোর সমবর্তন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণের জন্য কিন্তু এই মানে জলের পাত্রের তলদেশে জলের নিচে যে কয়েনটি আছে সেটি কিন্তু তার নিজস্ব স্থান ছাড়া একটু উপরে দেখাবে। এই একই কারণের জন্য আমরা কিন্তু কোনো মাছকে জলের নিচে ঠিক জায়গায় দেখতে পাই না। যেখানে মনে হয় যে মাছ যে জলের নিচে মাছ যেখানে আছে বলে মনে হয় ওপর থেকে, সেটা কিন্তু হয় না। এই একই কারণে এটা কিন্তু হয়, অর্থাৎ আলোর প্রতিসরণের জন্য কিন্তু এই ভুল ত্রুটিটা হয়। তো এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাব আমরা তিনের দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে সরকারের তৃতীয় অঙ্গের নাম কি? সুন্দর একটা প্রশ্ন। বলুন তো দেখি এই প্রশ্নটা আপনি কবে পড়েছেন আর কোন প্র্যাকটিস সেটে আপনি পড়েছেন? এখানে দেখুন, আমি বারবার করে আপনাদের জন্য অনুরোধ করি যে প্রতিনিয়ত আপনারা আমাদের দেওয়া প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন সুফল আসবে। কারণ এইরকম প্রশ্নই কিন্তু এই ফুড এসে এসেছিলো, এরকম প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় আগের যে পরীক্ষা হয়ে গেল তাতে এসেছিলো, কলকাতা পুলিশ পরীক্ষা এসেছিলো। প্র্যাকটিস সেট থেকে কিন্তু বারবার
আমি বলছি প্র্যাকটিস সেট থেকে কিন্তু আমরা যা প্রশ্ন প্র্যাকটিস করাই সেই প্রশ্নগুলো কিন্তু আসে। তো 3-এর দাগের মানে যে অপশানগুলো আছে, প্রশ্ন আছে সরকারের তৃতীয় অঙ্গের নাম কি? সরকারের তৃতীয় অঙ্গের নাম হলো আইনি বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, সংবাদ মাধ্যম। তো এর হচ্ছে সরকারের চতুর্থ অঙ্গের নাম কিন্তু সংবাদ মাধ্যম, কিন্তু তৃতীয় অঙ্গের নাম কিন্তু এই বিচার বিভাগ। সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। বিচার বিভাগ হচ্ছে সরকারের তৃতীয় অঙ্গ। চলে যাব আমরা 4 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। এখন দেখব আমরা 4 দাগের এই প্রশ্নটি। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1835 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে। তো কলকাতা মেডিকেল কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। উইলিয়াম বেন্টিংয়ের হাত ধরে কিন্তু 1835 খ্রিস্টাব্দে কিন্তু মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। এশিয়ার মধ্যে তথা কলকাতায় কিন্তু এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের হাত ধরে। তো আমরা চলে যাবো 5 দাগের প্রশ্নে। 5 দাগের প্রশ্ন কি আছে দেখুন। সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য প্রথম এলএনজি শক্তি চালিত বাস পরিষেবা চালু করে? এই এলএনজি শক্তিচালিত বাস পরিষেবা চালু হয়েছে কোন রাজ্যে? তো এখানে প্রথম প্রশ্ন আছে, অপশান আছে এর দাগে মহারাষ্ট্র, বিদ্যাগ মধ্যপ্রদেশ, সিদ্ধাক অসম আর ডিদ্যাগ হরিয়ানা। তো এর সঠিক উত্তর কী হবে? তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এলএনজির পুরো কথাটা আপনারা অবশ্যই জানেন আশা করি। এর হচ্ছে লিকুইড ন্যাচারাল গ্যাস। লিকুইড ন্যাচারাল গ্যাস অর্থাৎ তরল প্রাকৃতিক গ্যাস কিন্তু এলএনজি কথার অর্থ। এলএনজি শক্তিচালিত বাস পরিষেবা কোন রাজ্যে প্রথম হয়েছে? কোন রাজ্যে এটা চালু হয়েছে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ মহারাষ্ট্রে কিন্তু এই এলএনজি বাস পরিষেবা চালু হয়েছে। আমরা চলে যাব 6 দাগের প্রশ্নে। 6 দাগের প্রশ্ন কি আছে দেখব। তো 6 দাগের প্রশ্ন আছে দেখুন। ব্রহ্মানন্দ নামে পরিচিত দেবেন্দ্রনাথ ঠাকুর, রাধাকান্ত দেব, কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী। তো ব্রহ্মানন্দ নামে পরিচিত কে? তো এখানে 6 দাগের সঠিক উত্তর কী হবে? তা ব্রহ্মানন্দ নামে পরিচিত কিন্তু কেশবচন্দ্র সেন কিন্তু ব্রহ্মানন্দ নামে পরিচিত। তো এর সঠিক উত্তর হবে সিদ্ধাক, ব্রহ্মানন্দ নামে পরিচিত কেশবচন্দ্র সেন। চলে যাব আমরা 7 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দুধ থেকে ক্রিম আলাদা হয় যখন উহাকে ঘাটা হয় কারণ কি? কারণ হচ্ছে অভিকর্ষজ বল, সংযোগশিক বল, অপকেন্দ্রিক বল আর ঘর্ষণ বল। তো এর সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে সির অপশান, অর্থাৎ অপকেন্দ্রিক বল কিন্তু এই দুধ থেকে ক্রিম আলাদা হয় যখন উহাকে ঘাটা হয়, এর কারণ হচ্ছে অপকেন্দ্রিক বলের ফলে কিন্তু এটা হয়। তো আমরা যদি দেখি অপকেন্দ্রিক বল কাকে বলবো আমরা? সমদ্রুতিতে বৃত্তপথে আবর্তনরত বস্তুর উপর অভিকেন্দ্র বলের সমান ও বিপরীতমুখী, অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে একটি অলিক বল ক্রিয়া করে, একে কেন্দ্রাভিমুখী বা অপকেন্দ্র বল বলে। তো আমরা এবার দেখব 8 দাগের এই প্রশ্ন আছে 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে স্থানে নৌসেনারা বিদ্রোহ করেছিল সেটি হলো, নৌসেনারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে 1946 সালে নৌ বিদ্রোহ ঘোষণা করেছিল। তা সেটা কোথায়? এটা হচ্ছে বোম্বাই, কলকাতা, কোচিন, মাদ্রাজ। তো এর সঠিক উত্তর কী হবে? তো এখানে 8 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বোম্বাই। 8 দাগের এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাব আমরা পরের প্রশ্নে। 9 দাগের প্রশ্ন দেখব কি আছে। তো এখানে 9 দাগের প্রশ্ন কি আছে দেখুন। 9 দাগের প্রশ্ন আছে ভারতের সঞ্চিত তহবিলের দায়িত্ব রয়েছে নিম্নলিখিত কোন ব্যক্তির হাতে? প্রধানমন্ত্রী, স্পিকার, অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি। তো এখানে কিন্তু সবাই ভুল করে এই অর্থমন্ত্রীতে দিয়ে দেবে। এই প্রশ্নের উত্তর কিন্তু ভুল করে সবাই অর্থমন্ত্রীতে দিয়ে দেবে, কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু অর্থমন্ত্রী হবে না। কি হবে? তো দেখুন, ভারতের সঞ্চিত তহবিলের দায়িত্ব রয়েছে নিম্নলিখিত কোন ব্যক্তির হাতে? তো এর সঠিক উত্তর হবে রাষ্ট্রপতির হাতে। ডিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
চলে যাব আমরা 10-এর দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, সম্প্রতি কে 2024 সালের সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? খুব সুন্দর একটি প্রশ্ন। তো এখানে মানে অপশান আছে বিনোদ কুমার দ্বিবেদী, তারপরে আছে কল্পিনী কোমাকালী, তারপরে আছে প্রভাকর কারেকার আর টি.এম. কৃষ্ণ। তো এর সঠিক উত্তর হবে কিন্তু কর্ণাটকের শিল্পী টি.এম. কৃষ্ণ কিন্তু এর সঠিক উত্তর। ইনি কিন্তু একজন কর্ণাটকের সঙ্গীত শিল্পী এবং একজন লেখকও বটে। টি.এম. কৃষ্ণর পুরো নাম হচ্ছে থোদুর মাদাবশী কৃষ্ণ। তিনি কিন্তু 1976 সালে জন্মগ্রহণ করেন এবং একজন ভারতীয় কর্ণাটক শিল্পী, লেখকও বটে। তো এর সঠিক উত্তর ডিদ্যাক টি.এম. কৃষ্ণ। আমরা চলে যাব 11 দাগের প্রশ্নে। 11 দাগের প্রশ্ন আছে, স্বল্পমোচন প্রক্রিয়াটি কোন ধরনের অববাহিকার? স্বল্পমোচন প্রক্রিয়াটি কোন ধরনের অববাহিকার? তো এখানে আছে যান্ত্রিক অববাহিকার, রাসায়নিক অববাহিকার, জৈব এবং কোনোটি নয়। তো আমরা প্রথমে দেখব স্বল্পমোচন এই প্রক্রিয়াটি কাকে বলে। তো স্বল্পমোচন প্রক্রিয়াটি সবসময় আপনারা মনে রাখবেন যে এটা কিন্তু মানে বিক্রিয়ার ফলে পেঁয়াজের খোসার মতন কিন্তু ওই শিলার থেকে যে শিলাটা তৈরি করে সে তার থেকে কিন্তু স্তরে স্তরে খসে খসে পড়ে। এটার নাম কিন্তু স্বল্পমোচন, এটাকে বলা হয় কিন্তু স্বল্পমোচন। এখন স্বল্পমোচনের ছবি আপনাদের সামনে এনে দিচ্ছি, দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের জন্য আমি এখানে কিন্তু এনে দিয়েছি স্বল্পমোচনের ছবি। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্বল্পমোচনের একটা ছবি। তো এর সঠিক উত্তর হবে কিন্তু যান্ত্রিক অববাহিকার। এখানে বলেছে না স্বল্পমোচন প্রক্রিয়াটি কোন ধরনের অববাহিকার, তো এটা কিন্তু স্বল্পমোচন প্রক্রিয়াটি কিন্তু যান্ত্রিক অববাহিকার। তো আমরা যদি দেখি স্বল্পমোচন কাকে বলে, তো আমরা যদি একটু স্বল্পমোচন কাকে বলে এটাও যদি একটু পাশাপাশি জেনে নিই তা কেমন হয় দেখুন। তো স্বল্পমোচনের স্বল্প কথার অর্থ হচ্ছে ছাল বা আঁশ। উষ্ণতার তারতম্যের জন্য যখন শিলার ও ওপরের স্তর বা ছাল নিচের স্তর থেকে খুলে আসে তখন তাকে বলা হয় কিন্তু স্বল্পমোচন। তো বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম, তো একে কিন্তু স্বল্পমোচন বলে। তো এটি কিন্তু যান্ত্রিক অববাহিকার, এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাব আমরা 12 দাগের এই প্রশ্নে। 12 দাগের প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন নৃত্যশীল শৈলী উত্তর ভারতের? এটা আছে কত্থক, এটা আছে ভারতনাট্যম, কথাকলি, কোনোটিই নয়। তো এখানে 12 দাগের সঠিক উত্তর কী হবে? তো উত্তর ভারতের নৃত্যশৈলী কোনটি? তো 12 দাগের সঠিক উত্তর কী হবে? তো উত্তর ভারতের নৃত্যশৈলী কিন্তু কত্থক কিন্তু উত্তর ভারতের অর্থাৎ নয় নর্থ ইন্ডিয়ান, উত্তর ভারতের কিন্তু কত্থক এই নৃত্যটা কিন্তু উত্তর ভারতের। আর এই যে ভারতনাট্যম এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান, অর্থাৎ দক্ষিণ ভারতের নৃত্য কিন্তু ভারতনাট্যম। আর এই যে কথাকলি আছে না, কথাকলি কিন্তু কেরলের কথাকলি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 13 দাগের প্রশ্নে। তো দেখুন, আপনাদের জন্য কিন্তু আমি নিয়মিত কষ্ট করে এইসব প্রশ্নগুলো সংগ্রহ করি। প্রতিটা প্রশ্ন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, তাই যে ভিডিও আমি আপলোড করি না কেন সব কিন্তু নতুন প্র্যাকটিস সেট। তো অবশ্যই আপনারা দেখুন, দেখলে আপনাদের উপকার হবে, আমার কিন্তু কোনো লাভ হবে না। ইউটিউব থেকে আমার আজও পর্যন্ত কোনো আয় আসেনি যে আমি আয় করছি। আমি কিন্তু নিজে মানে পড়াশোনাটাকে ভালোবাসি, যার জন্য আপনারা যাতে সাকসেস হন বা সফল হন সেই চেষ্টার জন্যই কিন্তু আমি এই ব্যয় করে এইগুলো আপনাদের জন্য নিয়ে আসছি। শুধুমাত্র পড়াশোনাকে ভালোবাসি তাই। দেখুন, আপনাদের উপকারে আসবেই আসবে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্র্যাকটিস একমাত্র মানে ভরসা। প্র্যাকটিস না করলে আপনাদের কোনো উপায় নেই। প্র্যাকটিস করুন, বেশি বেশি করে প্র্যাকটিস করুন, দেখুন আপনার সুফল আসবেই আসবে। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে, নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপনকারী গুপ্ত শাসক হলেন দ্বিতীয় কুমারগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। তো এখানে 13 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু প্রথম কুমারগুপ্ত এর সঠিক উত্তর। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপনকারী গুপ্ত শাসক হলেন হচ্ছে প্রথম কুমারগুপ্ত। বিদ্যাগ হবে সঠিক উত্তর, প্রথম কুমারগুপ্ত। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। এখানে দেখুন 14 দাগের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতের প্রত্যেক
রাজ্যে একজন করে রাজ্যপাল থাকে। ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী এটা হয়? তো 14 দাগের সঠিক উত্তর কী হবে? অপশান আছে 152 নম্বর ধারা, 153 নম্বর ধারা, 154 নম্বর ধারা আর 155 নম্বর ধারা। তো ডির দাগের সঠিক উত্তর কী হবে? তো 14 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 14 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 153 নম্বর ধারা, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 153 নম্বর ধারায় কিন্তু আছে প্রতিটা রাজ্যের রাজ্যপাল একজনই করে হবে, সেটা 153 নম্বর ধারা অনুযায়ী। 15 দাগের প্রশ্ন আমরা দেখব। কত সুন্দর একটা প্রশ্ন আছে দেখুন। সম্প্রতি প্রয়াত বিশিষ্ট তাঁতশিল্পী কপিল দেব প্রসাদ কত সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? 2017, 2016 সালে আর 2020 সালে, 2023 সালে। তো এর সঠিক উত্তর কী হবে? তো এখানে বলছে কপিল দেব প্রসাদ অর্থাৎ প্রয়াত শিল্পী বিশিষ্ট তাঁতশিল্পী কপিল দেব প্রসাদ কত সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? তো সঠিক উত্তর হবে 2023 সালে, ডিদ্দাগ। আগের বছরে কিন্তু তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। তো এই যে কপিল দেব প্রসাদ, ইনি কে ছিলেন? তো ইনি ছিলেন কিন্তু একজন তাঁতশিল্পী। কপিল দেব প্রসাদের সম্পর্কে আরও কিছু তথ্য আমরা যদি জানি তাহলে দেখতে পাবো কপিল দেব প্রসাদ ভারতের বিহারের একজন তাঁতি। বিছানার চাদর এবং পর্দায় 52 বুটি, মানে 52 মোটিভ, এরকম একটা কথা আছে। তো 52 বুটি বুননের বৌদ্ধ শিল্পকে জনপ্রিয় করার জন্য তিনি পরিচিত। কে? এই কপিল দেব প্রসাদ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 16 দাগের এই প্রশ্নে। কে এম ক্যারিয়াপ্পা কে ছিলেন? 16 দাগের প্রশ্ন আছে কে এম ক্যারিয়াপ্পা কে ছিলেন? প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ, প্রথম সেনাবাহিনীর প্রধান, প্রথম নৌবাহিনীর প্রধান, প্রথম সেনাবাহিনীর প্রধান। তো এখানে 16 দাগের সঠিক উত্তর কী হবে? তো 16 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আপনার এখানে যে অপশান আছে এই অপশানগুলোর মধ্যে কিন্তু ভারতের প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ ছিলেন কিন্তু কে এম ক্যারিয়াপ্পা, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। 16 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। চলে যাবো আমরা 17 দাগের প্রশ্নে। 17 দাগের একটা প্রশ্ন আছে দেখুন। সমুদ্রবায়ু সবচেয়ে বেশি বেগে প্রবাহিত হতে থাকে। সমুদ্রবায়ু সবচেয়ে বেশি বেগে প্রবাহিত হতে থাকে সন্ধ্যাবেলায়, দুপুরবেলায়, ভোরবেলায়, মধ্যরাতে। তো 17 দাগের সঠিক উত্তর কী হবে? এটা কিন্তু সঠিক উত্তর হবে দুপুরবেলায়। দুপুরবেলায় কিন্তু সমুদ্রবায়ু সবচেয়ে বেশি বেগে প্রবাহিত হয়, বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলে যাব আমরা 18 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটির লেখক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিশ্বনাথ দেব, প্যারীচাঁদ মিত্র আর রামরতন তর্কভূষণ। তো এখানে যে বেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থটির লেখক হলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু এই পঞ্চবিংশতি গ্রন্থের লেখক। বেতাল পঞ্চবিংশতি গ্রন্থের লেখক কিন্তু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 19 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বলতে গেলে আমরা কালকে একটি ভিডিও আপলোড করেছি, তাতে কিন্তু এই প্রশ্নটা হুবহু ছিল। আমরা এখানে যে অপশানগুলো আছে সেই অপশানগুলোর মধ্যে আমরা দেখব কোনটি কিন্তু যেটি সঠিক উত্তর হবে, তাছাড়াও কিন্তু যে অপশানগুলো আছে তার সম্বন্ধেও কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি, যে প্রতিটা অপশানের আলোচনা আমরা কিন্তু ওই ভিডিওয় করে দিয়েছি যে কোথায় কোন সংস্থার এর সদর দপ্তর। তো আশা করি আপনারা ভিডিওটা দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে কালকের ভিডিওই অবশ্যই আপনারা দেখে নেবেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষায় এইসব প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সদর দপ্তর এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এর অপশান আছে প্যারিস, রোম, ইটালি, জেনেভা। তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাগ, জেনেভায়। ডিদ্দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 20 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে কবে সারা বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস পালিত হলো? 20 মার্চ, 23 মার্চ, 22 মার্চ, 24 মার্চ। তো 20 দাগের সঠিক উত্তর কী হবে? ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস পালিত হলো কিন্তু 20 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে এর দাগ 20 মার্চ। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো দেখবো আমরা 21 দাগের এই প্রশ্নটি। তো 21 দাগের প্রশ্ন দেখব। এখন এখানে প্রচণ্ড গরম, আমি কিন্তু বদ্ধ ঘরের মধ্যে বসে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করছি প্রচণ্ড গরমের মধ্যে।
তো যাই হোক, আমি একটু রেস্ট নেবো, তারপরে আবার আমরা 21 দাগের থেকে পরের প্রশ্নগুলো সমাধান করব। তো আমরা 21 দাগের প্রশ্নটা দেখব। 21 দাগের প্রশ্ন কি আছে? তো 21 দাগের প্রশ্ন আছে, দেখুন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন প্রকার শক্তির রূপান্তর ঘটে? এখানে আছে এর দাগের অপশান আছে বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে, আলোক শক্তি রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি আলোক শক্তি, বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি বৈদ্যুতিক শক্তি, রাসায়নিক শক্তি। তো অবশ্যই আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি হয়, কিন্তু মাঝখানে আর কিছু হয় না। এখানে যেগুলো আছে সেগুলো অন্যরকম। তো এখানে কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন প্রকার শক্তি রূপান্তর ঘটে? তো এখানে কিন্তু আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর ঘটে, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর ঘটে, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 22 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, রাজগীরে আয়োজিত প্রথম বৌদ্ধ সম্মেলন কে সভাপতিত্ব করেছিলেন? তো সুন্দর একটি প্রশ্ন। উত্তর আছে, অপশান আছে অজাতশত্রু, মহাকাশ্যপ, অশোক আর মহিন্দা। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? 22 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আপনার এখানে যে মহাকাশ্যপ আছে, মহাকাশ্যপ কিন্তু এখানে এর সঠিক উত্তর। মহাকাশ্যপ হবে রাজগীরে আয়োজিত প্রথম বৌদ্ধ সম্মেলনে কে সভাপতিত্ব করেছিলেন? তো এর সঠিক উত্তর হবে হচ্ছে মহাকাশ্যপ, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আমরা দেখব 23 দাগের এই প্রশ্নটি। প্রশ্ন আছে, মোহাম্মদ বিন কাসিম ভারত আক্রমণ করেছিলেন 712 খ্রিস্টাব্দে, 713 খ্রিস্টাব্দে, 705 খ্রিস্টাব্দে, 721 খ্রিস্টাব্দে। তো এর সঠিক উত্তর কী হবে? মোহাম্মদ বিন কাসিম কিন্তু ভারত আক্রমণ করেছিলেন 712 খ্রিস্টাব্দে, এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাব আমরা 24 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধিকে কি বলা হয়? অ্যানিমিয়া, লিউকোমিয়া, লিউকোপোনিয়া আর পলিসাইথেমিয়া। তো 24 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 24 দাগের সঠিক উত্তর হবে কিন্তু পলিসাইথেমিয়া, অর্থাৎ দিদাগ হবে সঠিক উত্তর। আমরা কিন্তু কালকের ভিডিওতে, অর্থাৎ গতকাল যে ভিডিওটা আমরা আপলোড করেছি সেই ভিডিওতে কিন্তু এই প্রশ্ন আছে। সেখানে কিন্তু সেমভাবে অ্যানিমিয়া কী কারণে হয়, লিউকোমিয়া কোন কারণে হয়, সব আমরা কিন্তু ডিটেলসে বলে দিয়েছি। তো গতকালের ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। তো পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 25 দাগের এই প্রশ্ন। তো পরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 25 দাগের এই প্রশ্ন। প্রশ্ন আছে, কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড স্পারো অফ ডে পালিত হলো? কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড স্পারো অফ ডে পালিত হলো? আছে অপশান 22শে মার্চ, 23শে মার্চ, 29শে মার্চ আর 20শে মার্চ। তা 25 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড স্পারো অফ ডে পালিত হলো কিন্তু 20শে মার্চ, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। তো এই ছিল 25টা জেনারেল স্টাডিজ থেকে প্রশ্নের সমাধান। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে, তার জন্য পেজ চেঞ্জ করব। পেজ চেঞ্জ করে আমরা কিন্তু পরের পেজে চলে এসেছি। পরের পেজে যে প্রশ্নটা আছে সেটা দেখুন, 26 দাগের প্রশ্ন। এখন 25 দাগের প্রশ্ন পর্যন্ত কিন্তু জেনারেল স্টাডিজ, এবার 26 দাগ থেকে 35 দাগ পর্যন্ত কিন্তু ইংরেজির প্রশ্ন থাকবে, অর্থাৎ আপনারা অবশ্যই সিলেবাসটা জানেন, কথা মতো কিন্তু 10টা ইংরেজি প্রশ্ন পড়বে। 10টি ইংরেজি প্রশ্ন আমরা এবার দেখব। তো 26 দাগের ইংরেজি প্রশ্ন আছে দেখুন, ইন দ্য ফলোয়িং কোশ্চেন চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ গিভেন ওয়ার্ড। তো এখানে আছে ভেন্ট। এই ভেন্ট কথাটার সঠিক মানে কি হবে, যেটা এই ভেন্টের বহিঃপ্রকাশ মানে ভেন্টের যে মানেটা হবে সেই মানেটা কিন্তু এখানে দেওয়া আছে। এমন কোন ওয়ার্ডটা আছে এখানে, সেই তার মানে এই ভেন্টের মানের সমান হবে। অর্থাৎ এই ওয়ার্ডটা দিয়ে, মানে এই যে কটা ওয়ার্ড আছে এই ওয়ার্ডের মধ্যে যে ওয়ার্ডটা সঠিক হবে সেই ওয়ার্ডটা দিয়ে কিন্তু ভেন্টের মানেটা কিন্তু প্রকাশ করা যাবে। তো এখানে ভেন্ট মানে কি? তো ভেন্ট মানে কি? তো এখানে ভেন্ট এই কথাটার অর্থ কিন্তু হচ্ছে প্রকাশ। তো এর মধ্যে কোনটি সঠিক হবে? এখানে স্টোরস এটা তো হবে না, পাস্ট টেন্স অফ গো অর্থাৎ মানে পেরিয়ে গেছে এমন, এন্ড মানে শেষ এটাও হবে না, বিডিসি এটা হবে না। ভেন্ট হচ্ছে প্রকাশ আর এটা ওপেনিং, এটাও কিন্তু এই অর্থে প্রকাশ করা, এই অর্থে কিন্তু বলা যায়। এর দাগ হবে সঠিক উত্তর। ভেন্ট এই শব্দের অর্থ ওপেনিং হতে হবে। তো
এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 27 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স চুজ দ্য ওয়ার্ড হুইচ ইন দ্য এক্সাক্ট অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ডস। অর্থাৎ এখানে যে কোশ্চেন আছে, এখানে যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের বিপরীত শব্দটা আপনার খুঁজে বার করতে হবে এই নিচের এই অপশানগুলোর মধ্যে। তো এখানে আছে কমিশনেড। কমিশনেড মানে কি? তো এই কমিশনেড মানে কি? কমিশনেড কথার অর্থ হচ্ছে অনুমোদিত। অনুমোদিত এর অর্থ। তো এর বিপরীত শব্দ কি? তো বিপরীত শব্দ কিন্তু হবে, এখানে আছে স্টার্টেড মানে শুরু করা। তো এখানে স্টার্টেড হচ্ছে শুরু করা, মানে এটাই তো এটা তো একই জিনিস হচ্ছে, তো এটা হবে না, এর দাগ হবে না। ক্লোজড, এই ক্লোজড মানে কি করা? বন্ধ করে দেওয়া, এটাও কিন্তু হবে না। ফিনিশড শেষ করা, এটাও হবে না। এটা হচ্ছে রিভোক। রিভোক মানে এই কথাটার অর্থ কিন্তু, এই রিভোক কথাটার অর্থ হচ্ছে, এই রিভোক কথার অর্থ হচ্ছে রোধ করা, রদ করা। তো এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এই অনুমোদিতর অপোজিট ওয়ার্ড রিভক। রিভক মানে রোধ করা। তো ডির দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 28 দাগের প্রশ্নে। 28 দাগের যে প্রশ্নটা আছে, তো 28 দাগের প্রশ্ন আছে দেখুন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ডস। তো এর মধ্যে সঠিক শুদ্ধ শব্দটা আপনাকে খুঁজে বার করতে হবে। সঠিক শুদ্ধ শব্দ কোনটা সেটা আপনাকে খুঁজে বার করতে হবে, অর্থাৎ শুদ্ধ বানান। শুদ্ধ বানান আছে কোনটি, এই ওয়ার্ড কোন শব্দটি শুদ্ধ বানান আছে সেটা আপনাকে খুঁজে বার করতে হবে। তো এখানে যেগুলো আছে তার মধ্যে এখানে এটাই হচ্ছে রিগোরাস। এই এটার অপশন হচ্ছে ডি। এই রিগোরাস হচ্ছে এর সঠিক বানান। সঠিক বানান হচ্ছে ডির দাগ এর সঠিক উত্তর। তো এই রিগোরাস কথার অর্থ হচ্ছে কঠোর, কঠোর। তো ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 29 দাগের এই প্রশ্নে। তো 29 দাগের প্রশ্ন আছে দেখুন, দ্য স্টাডি অফ এনিসিয়েন্ট সোসাইটিস ইজ কল্ড। অর্থাৎ প্রাচীন সমাজকে নিয়ে অধ্যয়ন করাকে আমরা কি বলবো? প্রাচীন সমাজকে নিয়ে অধ্যয়ন করাকে আমরা কি বলবো? স্টাডি করার কথার অর্থ হচ্ছে অধ্যয়ন করা। তো স্টাডি করা, প্রাচীন সমাজকে নিয়ে স্টাডি করার কথার অর্থ কি? অ্যানথ্রোপোলজি মানে নৃবিজ্ঞান, আর্সিওলজি মানে প্রত্নতত্ত্ব, প্রত্নতত্ত্ব এরকম, আর হিস্ট্রি ইতিহাস। তো এর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু আর্সিওলজি। অর্থাৎ প্রাচীন সমাজকে নিয়ে আমরা যদি স্টাডি করি তাকে আমরা বলবো প্রত্নতত্ত্ব, অর্থাৎ আর্সিওলজি। 29 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো 31 দাগের প্রশ্নে। তো 31 দাগের প্রশ্ন আছে দেখুন, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য প্রোভার্ব বা ইডিয়ম। অর্থাৎ এই প্রোভার্ব বা ইডিয়ম এই কথার অর্থ হচ্ছে বাগধারা, বাগধারা। তো এখানে যেমন আমরা বলি যে জলে কুমির ডাঙায় বাঘ, এ কথা এর বাগধারাটা কি? জলে কুমির ডাঙায় বাঘ অর্থাৎ উভয় সংকট, এরকম একটা বাগধারা আমরা বলি। তেমনই জিনিস এই প্রশ্নটা মানে আপনাকে করতে হবে। দেওয়া আছে টু হিট দ্য নেল রাইট অন দ্য হেড মিন্স। অর্থাৎ মানুষের মাথার ডান দিকে পেরেক মারা হলো। এই কথাটার আপনার বাগধারা করলে কি হয়? টু ডু দ্য রাইট থিংস। তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে এর দাগ হবে সঠিক উত্তর, টু ডু দ্য রাইট থিং। অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর, টু ডু দ্য রাইট থিং, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 32 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন, ইনডাইরেক্ট আর ডাইরেক্ট স্পিচ মানে ইনডাইরেক্টে ডাইরেক্ট করতে হবে। অর্থাৎ মানে এটা ন্যারেশন সেন্স করতে হবে। হি সেড দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। তো এই এখানে যে অপশানটা আছে এই অপশানগুলোর মধ্যে ন্যারেশন চেঞ্জ করলে কি হয়? তো এখানে 32 দাগের ন্যারেশন চেঞ্জ করলে কিন্তু এখানে যে আছে এই বিদ্যাগ, হি সেড দ্যাট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। 32 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। এখানে এটা ন্যারেশন চেঞ্জ করলে বিদ্যাগ হয়। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। এই ন্যারেশন চেঞ্জ টেন্সগুলো আপনার ইংলিশ, আমি ইংলিশে একটু কম জানি, যার জন্য ওই ন্যারেশন সেন্টেন্সগুলো ঠিক করে বোঝাই দিতে পারবো না। তার জন্য আমি অপশান বলে করে দিলাম, কিন্তু আমি বুঝতে পারছি যে এখানে বিদ্যাগ হবে সঠিক উত্তর।
তো এবারে দেখুন, ইংরেজি আমি কম জানি, যার জন্য আপনাদেরকে আমি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইংরেজিটা তেমন করাই না, কিন্তু আপনাদের সুবিধা অর্থের জন্য আমি কিন্তু এই 10টি ইংরেজি আপনাদের জন্য করে দিচ্ছি। প্রতিটা ভিডিওই কিন্তু আমি তাই করছি। তো আমরা দেখব 33 দাগের এই প্রশ্ন আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ আউট অফ দ্য 4, অর্থাৎ নিচের 4টি আছে বিকল্পর মধ্যে একটা বেছে নিয়ে এই জায়গাটায় কিন্তু আপনার শূন্যস্থান পূরণ করতে হবে। কি বলছে এখানে, দ্য সান ইজ শিনিং ব্রাইটলি, অর্থাৎ সূর্য মানে তীব্রভাবে আলো দেয়। প্লিজ ড্যাশ দ্য লাইট, এখানে এই জায়গাটা কী বসবে? তো এখানে এর সঠিক উত্তর হবে পুট অন, বিদ্যাক হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 34 দাগের এই প্রশ্নে, দ্য সাউন্ড অফ ডিয়ার ইজ কল্ড, অর্থাৎ এই জায়গায় যে হরিণের ডাককে আমরা কি বলবো? হরিণের যে শব্দ করে সেই শব্দকে আমরা কি বলবো? তো আছে না কুকুরের ডাক, বিড়ালের ডাক, এরকম আছে, আমরা বাংলায় পড়ি। তেমনই এখানে বলছে যে হরিণের ডাককে বা হরিণের শব্দকে আমরা কি বলবো? বেল মানে ঘন্টা। তারপর এখানে আছে ব্যয়, তো এটার মানে হচ্ছে ব্যয়, এটা হচ্ছে ভেড়ার ডাক, বিদ্যাক হচ্ছে ভেড়ার ডাক, বেল হচ্ছে ঘন্টা, আর ব্যয় মানে ভেড়ার ডাক, এটা হচ্ছে ব্লেড, এটা হচ্ছে গাধার ডাক, গাধার ডাক। আর এই যে ডি আছে সির্প, সির্প হচ্ছে কিচিরমিচির, মানে পাখির কিচিরমিচির বলে সেই কিচিরমিচির কিন্তু এই সির্প। আর এই বেলটা হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ এখানে যে আছে আপনার ডিয়ার ইজ কল্ড, মানে হরিণের শব্দকে আমরা কি বলবো? তো এর সঠিক উত্তর হবে বেল, ঘন্টা। তো আমরা এবার দেখবো 35 দাগের এই প্রশ্ন আছে, দ্য নাউন ফর্ম অফ অ্যাভেলেবেল, অর্থাৎ এই যে অ্যাভেলেবেলের বিশেষ্য পদটা আপনার খুঁজে বার করতে হবে। তো এখানে এর সঠিক উত্তর হবে বিদ্যাক, অ্যাভেলেবিলিটি, বিদ্যাক হবে সঠিক উত্তর, অ্যাভেলেবিলিটি, অর্থাৎ বিদ্যাক সঠিক উত্তর। তো এই ছিল 35টা প্রশ্ন। তো এই জেনারেল স্টাডিজ এবং ইংরেজি প্রশ্নর আমরা কিন্তু সমাধান করলাম।